দেখো, বাজ পাখি হলে বলতো ডানা ঝাপটে দেবো, ছটফট করে মরে যাবি। এবার ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান টিম তো, কিন্তু ডানার ভরসাতেই অ্যাকচুয়ালি বলা চলে যে আজকের ম্যাচটা সুন্দরভাবে বের করে আনতে সক্ষম হলো পুরো টিমটা। অ্যান্ড অবভিয়াসলি দুদিকের দুই ডানা, মানে দুদিকের দুটো দুটো উইঙ্গার, তাদের দুটো গোলাজো আলটিমেট মোহনবাগানকে এই টাফ সিচুয়েশনে 3 পয়েন্ট এনে দিল। এবার অনেকে বলবে টাফ সিচুয়েশন বলছি কেন, কারণ ডিফেন্সে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার যারা সিজনের শুরু থেকে থ্রু আউট সমস্ত ম্যাচে খেলে আসছে, সেই দুজন প্লেয়ারকে ছাড়া মোহনবাগান ফার্স্ট 11 নামিয়েছিল। মোহনবাগান ফার্স্ট 11-এ অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্টদেরকে রাখেনি। মোহনবাগান এই জায়গা থেকে যখন ম্যাচ বার করে আনছে, তখন অবশ্যই হোসে মলিনা তার স্ট্র্যাটেজি, তার টেকনিক্স, তার টিমকে খেলানো, তার প্ল্যানিং সব কিছুকে কিন্তু কোথাও আলাদা করে ক্রেডিট দিতেই হবে। অ্যান্ড অবভিয়াসলি এই দুজন প্লেয়ার এই যে এত সুন্দর গোল করতে পারলো, এর মানে মন্ত্র কোথায় লুকিয়ে আছে জানো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, মাত্র 30 টাকা। সেখানেই কিন্তু আসল শক্তি লুকিয়ে রয়েছে, এবং সেখানেই লিস্টন কোলাস আর মনবীর সিং এত সুন্দর ফুটবলটা খেললো। জোকস অ্যাপার্ট, ফার্স্ট হাফটায় যেভাবে হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে দুটো টিম এক্সপেরিমেন্ট করছে, কে কত বেশি মিস করতে পারে, কে কত বেশি উড়িয়ে দিতে পারে, ভাগ্য কার কত খারাপ যেতে পারে, এবং গোলকিপাররা তারা কত অতি মানবিক সেভ করতে পারে। ফার্স্ট হাফে এই চলেছে। হ্যাঁ, অবশ্যই দুটো টিমই আমি বলবো যে খুব ক্লোজ জায়গা থেকে মিস করেছে। মোহনবাগানের লিস্টনের শট পোস্টে লেগে বেরিয়ে গেছে, উল্টো দিকে নর্থ ইস্ট তারা এত ক্লোজ চান্স মিস করেছে যে সেটা বলার বাইরে। তো কোথাও দুটো টিম কিন্তু পুরো ফার্স্ট হাফে চেষ্টা করেছে যে যেভাবে হোক গোল আমাদেরকে তুলতে হবে, হয়নি। সেকেন্ড হাফ দেখলাম যে মোহনবাগানের পুরো ডিফারেন্ট ক্যারেক্টার। মোহনবাগান অ্যাকচুয়ালি হোসে মলিনা দেখছিলেন যে যেখানে যেখানে স্পেস তৈরি হচ্ছে সেখানে তিনি ম্যান বাড়াতে স্টার্ট করলেন। সেখানে ম্যান বাড়ানোর ফলে কি হলো, সব থেকে বড় কথা যে কাউন্টার অ্যাটাক ফুটবল অনেক বেশি করে মোহনবাগান ধরতে শুরু করলো। অনেক বেশি করে আগে নিজেরা দেখে নিচ্ছিল যে নর্থ ইস্ট কত বেশি উঠে আসছে। নর্থ ইস্ট কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গেছে। মাঝ মাঠে আমি আপুইয়ার কথা বলবো, আমি সাহাল আব্দুল সামাদের নিচে নেমে এসে খেলার কথা বলবো, টম অলরেডের কথা বলতে হবে। কয়েকদিন আগেও তার জ্বর ছিল, আজকের ম্যাচটা খেলবে কিনা অনিশ্চিত জায়গাতে ছিল, কিন্তু তারপরেও একইভাবে সেই প্লেয়ারটা কিন্তু ফিট হয়ে মাঠে নেমেছে এবং কোথাও ফুল ফুটিয়ে তুলছে। আবার এখানে কেউ বলো না যে তার জ্বর থেকে সেরে ওঠা আজকে মাঠে নামার পেছনেও পরোটা আর আনলিমিটেড তরকারির কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ, তাকে কোথাও সর্বান্তকরণে চেষ্টা করা হয়েছিল হোসে মলিনার তরফে যে আজকের ম্যাচটাতে তাকে নামাতেই হবে। আর এছাড়া কোনো অপশন ছিল না। লেফট ব্যাকে আমি ভেবেছিলাম যে একটা ফাটকা হিসাবে দীপক টাংরিকে দেখতে পারি, কিন্তু ফাটকা তো হয়েছে, কিন্তু সেটা হয়েছে আশিক কুরুনিয়ান। ডিসেন্ট পারফরমেন্স, ডিসেন্ট, ডিফেন্সিভলি যথেষ্ট পরিমাণে ভালো, অ্যাটাকে লিস্টন কোলাসোকে কন্টিনিউয়াসলি হেল্প করেছে। দীপেন্দু বিশ্বাস রাইট ব্যাকে ভাই অন্য ধরনের প্লেয়ার, সেন্টার ব্যাকে যখন আসে হি ইজ আ ডিফারেন্ট কাইন্ড প্লেয়ার, ডিফারেন্ট কাইন্ড। আরও বেশি গেম টাইম দীপেন্দু বিশ্বাস ডিজার্ভ করে, কিন্তু হয়তো মলিনা সেই রাস্তাতে হাঁটবেন বলে মনে হয় না, কারণ তিনি তার ডিফেন্স লাইনকে আবারও পুরনো যে লাইন আপ রয়েছে সেখানে ফিরে পেতে দেখতে চাইবেন। আর যে প্লেয়ারের কথা ডিফেন্সে বলতে হবে, যাকে আজকে ম্যান অফ দ্য ম্যাচ বাছা হয়েছে, হ্যাঁ আমার চয়েসেও কিন্তু আশিস রায় ম্যান অফ দ্য ম্যাচ, কারণ কন্টিনিউয়াসলি উঠেছে, ট্র্যাক ব্যাক করেছে, ডিফেন্সে ভীষণভাবে হেল্প করেছে, অ্যাটাককে ফুল দমে বল সার্ভিস দিয়ে গেছে এবং জান প্রাণ দিয়ে লড়েছে ম্যাচটাতে। তো কোথাও আশিস রায় ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ ছিল আমার কাছে। দুটো গোল অসাধারণ মানভীর আর লিস্টন করেছে ঠিক আছে, বাট আশিস রায়ের যে 90 মিনিট বা এদিক ওদিক কম বেশি সময় জুড়ে যে পারফরমেন্সটা ছিল আউট অফ দ্য বক্স, অবশ্যই দুটো প্লেয়ারকে দেখে খারাপ লাগছিল, কারণ যতক্ষণ মাঠের মধ্যে ছিল সেইভাবে বলার মতো কিচ্ছু করেনি। সুযোগ পেলেও সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দিমিত্রিওস পেত্রাতস অ্যান্ড জেমি ম্যাকলারেন। এমন একটা সময়ে কামিংস নামছে বা গ্রেগ স্টুয়ার্ট নামছে, তখন আর এক্সট্রা করার কিছু নেই। অলরেডি বলা চলে যে ম্যাচের যে ভাগ্য, সেই ভাগ্যটা লিখন হয়ে গেছে, তো নতুন করে তাদের আর অ্যাড করার মতো কিছু ছিল না, যেটা লাস্ট ম্যাচে ছিল যে রং পরিবর্তন করতে হবে ম্যাচের। আজকে সেই ব্যাপারটা ছিল না, আজকে অলরেডি দেওয়াল লিখন পড়ে গেছিলো যে আজকে মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে গুয়াহাটি থেকে ফিরছে, যদি শেষ মুহূর্তে কিছু মিনিটসে অঘটন ঘটে এই স্কোর লাইন চেঞ্জ না হয়ে যায়। তো কোথাও মোহনবাগান ফার্স্ট 11 যে প্লেয়ারদের নামিয়েছে, চেঞ্জে যাদের নামিয়েছে, যাদেরকে যা কাজ দিয়েছে সেই প্লেয়াররা তাই কাজ করেছে।
দুটো গোলের ক্ষেত্রে আমি বলবো, প্রথমে মনভীরের গোলটা, আশিস রায় বলটা ফিড করেছিল, ওখান থেকে ন্যাচারালি মনভীর বা যে কোনো উইঙ্গারের কাজ হয় যে ওয়েট করবে একটু, বক্সে যদি ঢোকার রাস্তা থাকে বক্সে ঢুকবে, আদারওয়াইজ একটা ক্রস বাড়াবে যে আমার ফরওয়ার্ডকে বলটা দিতে হবে। কিন্তু মনভীর ওখানে ওয়েট করেছে, কন্টিনিউয়াসলি ডিফেন্ডারদের সাথে ও খেলা করেছে রীতিমতো, যে আইদার ওকে চ্যালেঞ্জ কর ভাই এই জায়গাতে, হলে কিন্তু একটা ডেফিনিট পজিশন থেকে ফ্রি কিক আসবে, এবং সেখানে পেত্রাদসের মতো প্লেয়ার রয়েছে যে যে কোনো মুহূর্তে একটা থ্রেট ক্রিয়েট করে দেবে। আদারওয়াইজ তুমি সুযোগ নাও এমন একটা জায়গা থেকে তুমি গিয়ে শট নেবে যেখানে কোথাও গোল মুখটা ওপেন হতে পারে। দ্বিতীয় জায়গাটাকেই মনভীর কাজে লাগিয়েছে, এবং ডিফেন্ডাররাও ওকে সেই স্পেসটা দিয়েছে, কন্টিনিউয়াসলি দিয়েছে। ওখানে একজনও কেউ ঠান্ডা মাথার বা মোটামুটি বুদ্ধিমান মাথার ডিফেন্ডার এসে হাজির হয়নি যে বলটাতে চ্যালেঞ্জ করতে যাবে। মনভীর খুব স্মুথলি আস্তে আস্তে কাটিয়ে নিজের একদম ডেফিনিট অ্যাঙ্গেলে গিয়ে শট নিয়েছে এবং একটা দুর্দান্ত গোল করেছে। আমি বলবো যে এই সিজনে যতগুলো গোল দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গোল। দেখো কালকের ম্যাচটা যারা দেখেছে, কেরালা আর বেঙ্গালুরু ম্যাচটা, লাস্ট গোলটা সুনীল ছেত্রী যে জায়গা থেকে করেছিল, এই ধরনের গোল আলাদা একটা প্রেজ রাখে, কিন্তু আজকে মনভীরও যে গোলটা করেছে সেটাও কিন্তু একটা আলাদা প্রেজ রাখে। তো কোথাও এই যে আমরা ইন্ডিয়ান স্কোরারদেরকে দেখতে পাচ্ছি আফটার সুনীল ছেত্রীর রেগুলার বেসিসে, এটা অবশ্যই আমাদের ক্লাব লেভেলে ফুটবলের জন্য ভালো, কিন্তু এই প্লেয়াররা কেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে গিয়ে, ফ্রেন্ডলি ম্যাচগুলোতে গিয়ে আলটিমেট পারফরমেন্স করতে পারে না? দ্যাটস আ বিগ মিস্ট্রি। হয়তো অনেকে বলবে যে দেখো এখানে পাশে বিদেশি প্লেয়াররা খেলছে, এই কারণে পারফরমেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে। আমি এটাতে বিশ্বাস করি না। কিছু কিছু ক্ষেত্রে মোটিভেশন একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে কোচ কীরকমভাবে টিমকে দেখছেন, খেলাচ্ছেন, কীরকম তিনি একটা ইউনিট তৈরি করতে পারছেন, একটা ফ্যাক্টর হয়ে থাকে। তো আমার মনে হয় সেখানে কোথাও ফারাকটা কিন্তু হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লিস্টন আগে চেষ্টা করছিল, গোটা আইএসএল কেরিয়ারে লিস্টন সব থেকে বেশি গোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। কন্টিনিউয়াসলি আজকে চেষ্টা করে যাচ্ছিল, একটা তো পোস্টে লেগেছিল, কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছে যে যেভাবেই হোক একটা গোল করব। যে জায়গা থেকে সুযোগটা পেয়েছে, যেভাবে সাইড অ্যাঙ্গেল থেকে শটটা নিয়েছে, যেভাবে বলটা সুইং করেছে, যেভাবে ঘুরেছে, গুরমিতে সিরিয়াসলি কিছু করার ছিল না। রেস্ট অফ দ্য ম্যাচেস গুরমিত কিন্তু প্রচুর ভালো ভালো সেভ করেছে। ভিসাল কাইত তো আমি বলবো যে আজকে ম্যানুয়াল নোয়ার হয়ে গেছিল, মানে হ্যাঁ গরিবের ম্যানুয়াল নোয়ার হিসেবেই ধরে নাও, গরিবের ম্যানুয়াল নোয়ার হয়ে গেছিল, কারণ তার লেভেলটা অনেক হাইফাই, ওয়ার্ল্ড কাপ জেতা একজন প্লেয়ার, আমি তার সাথে কম্পেয়ার করছি না। বাট যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, যেভাবে সেভগুলো করেছে, যেভাবে কোথাও 50-50 সেভের পজিশন থেকে ফুল সেভ করে বল বাইরে বার করেছে, এটা কিন্তু ম্যাচ এই যে 2-0 হচ্ছে বা খুব একটা বাজে গোল খেতে হয়নি, ডিফেন্স যেখানে হয়তো কিছুটা ওপেন হয়ে গেছে এবং সেখানে গিয়ে ভিসাল কাইত ম্যাচ বাঁচাচ্ছে, এটাও কিন্তু আলাদা করে যখন কেউ ম্যাচের রিপোর্ট লিখবে সেখানে একটা আলাদা প্যারাতে ভিসাল কাইত আজকে কতগুলো সেভ করেছে, কতগুলো ভাইটাল সেভ ছিল, বক্সের ভেতরে 1:1 সিচুয়েশনে কী কী সেভ করেছে সেগুলো কিন্তু অবশ্যই তাকে লিখতে হবে। দুজন গোলকিপার বাকি ম্যাচে অসাধারণ খেলেছে, গুরমিতের আর খুব একটাও সুযোগ দেয়নি, কিন্তু যে দুটো গোলও খেয়েছে সেখানে যে কেউ থাকলে কিন্তু ওইভাবে গোল খেতেই পারে। তো গুরমিতকে আলাদা করে ডিসক্রেডিট দেওয়ার কিছু নেই, বাট হ্যাঁ গোলগুলো অসাধারণ হয়েছে, টপ ক্লাস গোল হয়েছে, এবং দুটো গোলই আমি বলবো যে এই এখনও অবধি যতগুলো আইএসএল এর ম্যাচ হলো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট 2 গোলস অন্তত পক্ষে আমার চোখে। এবার যেখানে আমি ভিডিওটা শেষ করব, যে যে জায়গাতে মোহনবাগান আপাতত উঠলো, যেখানে কোথাও একটা ম্যাচ হাতে রয়েছে, বেঙ্গালুরু এফসির থেকে কম একটা ম্যাচ খেলেছে, মানে একটা ম্যাচ বা 3 পয়েন্ট এখনও মোহনবাগানের হাতে রয়েছে আর্ন করার জন্য, সেই জায়গা থেকে ডিসেম্বর মাসটা যখন শেষ করবে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি যে মোটামুটি 30 পয়েন্টের গন্ডি তো ডেফিনেটলি টপকে যাবে, কারণ এখন যা লিগ টেবিলে সিচুয়েশন রয়েছে 30 থেকে 32 পয়েন্ট টপ 6-এর জন্য এনাফ। আর ফাইনালি টপ পজিশনে ফিনিশ করতে গেলে আমার মনে হয় যে এই সিজনে 48 বা 50 এটা হয়তো এইবারে ম্যাক্সিমাম হতে পারে। খুব টাইট কন্টেস্ট হচ্ছে এবং সেখানে মোহনবাগান এইভাবেই এগিয়ে যাবে। সামনে অবশ্যই যারা রিদিমে ফিরছে টিমগুলো, যারা অনেক বেটার শেপ পেয়ে যাচ্ছে, তাদের সাথে ম্যাচগুলো যখন হবে তখন আরও একটু টাফ অবশ্যই ম্যাচ হবে। কিন্তু যেভাবে মোহনবাগান নিজেদের শেপকে তৈরি করে নিচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম যে ডিফেন্স দেখো প্রবলেম অবশ্যই রয়েছে, কিন্তু যদি অ্যাটাক ভালো জায়গাতে থাকে সেখানে ম্যাচ বার করা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। বাট সেটা আমাদের
ইন্ডিয়ান ফুটবলে অনেক সময় দেখা যায় যে উল্টো হয়ে যাচ্ছে, ডিফেন্সে খামতি মানে উল্টো দিকের টিম তার অনেক বেশি করে চেপে ধরার চেষ্টা করে। আজকেও সেরকম অন্যথা কিছু হয়নি, কিন্তু অ্যাটাক তোমার যখন প্রপার রিদিমে রয়েছে, অ্যাটাকে যখন তোমার প্লেয়াররা মোবিলাইজড রয়েছে, তখন সেখানে ম্যাচ বার করা, 3 পয়েন্ট নিয়ে আসাটা এমন কিছু টাফ ব্যাপার না, সেটাই কিন্তু হয়েছে। তো রবি বাসরীয় সন্ধ্যাতে মোহনবাগান গুয়াহাটি থেকে 3 পয়েন্ট নিয়ে ক্লিন সিট নিয়ে ফিরছে, এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, বিশাল কাইত আজকে গোল্ডেন গ্লাভটা ম্যাচের শুরুতেই পেয়ে গেছিল, সেটাকে নিজের কাছে আরও কয়েক সপ্তাহ রেখে দিতে চলেছে, কারণ একটা ম্যাচ বেশি ক্লিন সিট কিন্তু গুরপ্রীতের থেকে বিশাল কাইতের আপাতত থাকলো। তো ওভারঅল সব দিক থেকে দেখলে দেখা যাবে যে মোহনবাগানে যে রিদিম রয়েছে, মোহনবাগানে যে কোথাও একটা প্রপার ডমিনেন্স রয়েছে মাঠের মধ্যে অন্যান্য টিমগুলোর এগেনস্টে, সেটা জারি থাকলো, সেটা ডিসেম্বরেও জারি থাকবে। আর জানুয়ারি থেকে আমার মনে হয় টিমে একটু শেপ পরিবর্তন হতে পারে, যা কিছু আভাস পাওয়া যাচ্ছে, কিছু দু একটা চেঞ্জ আসতে পারে। সেখানে অবশ্যই মলিনা আরও একটু বেঞ্চের স্ট্রেংথ বাড়ানোর দিকে ঝুঁকতে চলেছেন, সেখানে কিছু শোনা যাচ্ছে নাম, যখন কনফার্মেশন আসবে অবশ্যই ডিটেলসে কথা বলবো যে কী কী শোনা যাচ্ছে। তো তখন এই টিমটা আরও অনেক বেটার শেপে লাগবে, এবং আমার মনে হয় যে চ্যাম্পিয়নশিপ ফাইটটা যত সামনের দিকে যাবে, তত বেঙ্গালুরু আর মোহনবাগান এই 2 টিমস ফাইট কিন্তু হয়ে যাবে। অন্তত পক্ষে আমি 3 নম্বর টিম হিসাবে খুব ফাইট দেওয়ার মতো এই দুটো টিমকে সেইভাবে দেখতে পাচ্ছি না, যদি না এই দুটো টিমের বর্তমান অবস্থার খুব ড্রাস্টিক পরিবর্তন হয়ে যায়। তোমাদের কি অবজারভেশন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি অবশ্যই কিন্তু অ্যাড করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।